প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি লীলারার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 15 নম্বর সেট থেকে ম্যাথ 14 নম্বর পর্যন্ত দিয়েছিলাম। যারা দেখেনি প্লে লিস্টে গিয়ে দেখবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক কেপি কনস্টেবল প্লে লিস্ট, সেখানে 14 নম্বর পর্যন্ত ম্যাথগুলো দেওয়া আছে। আজকে 15 নম্বর সেট থেকে ম্যাথ শুরু হবে। তো শুরু করছি, ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তো শুরু করছি। 6 থেকে 7 দুটো ম্যাথ। প্রথম ম্যাথ বলেছে, কোন ক্লাসে 20 জন ছাত্রের বয়সের গড় 8 বছর। ছাত্র কতজন? 20 জন। সিম্পল ম্যাথ, আর গড় হচ্ছে 8 বছর। 20 জন ছাত্রের যদি গড়ে 8 করে হয়, তাহলে মোট কত এদের? মোট 160। পরে বলেছে, যদি ওই ক্লাসে একজন শিক্ষক এসে যোগ দেয়, অর্থাৎ 20 জন ছিল আগে ছাত্র প্লাস একজন শিক্ষক, হয়ে গেল 21 জন মোট, এবং তাদের গড় হয়ে যায় 10, তাহলে মোট কত? 210। মোট হচ্ছে 210। তাহলে শিক্ষকের বয়স কত বলেছে? তাহলে 160 এখান থেকে বিয়োগ করে দাও, 50 বছর। শিক্ষকের বয়স কত? 50 বছর। ক্লিয়ার? সিম্পল ম্যাথ, এটা মুখে মুখে হবে। 7, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা। এক থেকে টাকার এত টাকা, আর এক থেকে মুদ্রা, দুই টাইপের অঙ্ক। এক বলবে মুদ্রার সংখ্যা, আর কখনো বলবে মোট মিলিয়ে এত টাকা। ঠিক আছে, এই দুটো টাইপ থাকে। তো মুদ্রার সংখ্যা বলেছে এখানে, যে মুদ্রার সংখ্যা 378। মুদ্রা কত? 378টি মুদ্রা, এবং তাদের অনুপাত, তাদের মূল্যের অনুপাত 13:11:25। 7, 13:11:7। এটা হচ্ছে কিসের অনুপাত? মূল্যের অনুপাত। দুই টাইপের প্রশ্ন। এক থাকে বললাম যে হয়তো মুদ্রার সংখ্যা দিবে, আর না হলে মোট টাকা, এরকম থাকে। এখানে মুদ্রার সংখ্যা দিয়েছে, এবং তাদের অনুপাত, তাদের মুদ্রার সংখ্যা কি বলেছিল? 1 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে 1 টাকাকে টাকা করতে গেলে একটাই টাকা লাগবে, তাহলে এর সাথে গুণ, একটাই টাকা লাগে। ঠিক আছে। 50 পয়সাকে টাকা করতে গেলে দুটো লাগে, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে এর সাথে গুণ হচ্ছে 11 ইন্টু দুটো প্লাস। 25 পয়সাকে টাকা করতে গেলে কটা 25 পয়সা লাগবে? 4টে, তাহলে 7 ইন্টু 4। বোঝাতে পারলাম কি করছি আমি এই জায়গাটা? 1 টাকার কয়েন তো একটাই থাকে, সেই 1 এর সাথে গুণ। এটা হচ্ছে কিসের অনুপাত দিয়েছে? মূল্যের অনুপাত, তাই না? মূল্যের অনুপাত দিয়েছে, এবং টাকাগুলোকে, পয়সাগুলোকে টাকা করতে গেলে কটা করে লাগে সেইগুলোই গুণ করতে হবে। 1 টাকাকে একটাই লাগবে, 50 পয়সা দুটো লাগবে, তাই 2 এর সাথে গুণ, এবং 25 পয়সা 4টে লাগে, এর সাথে গুণ, ইকুয়াল টু মুদ্রার সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে পেলাম কত? 13:22:28। টোটাল কত? টোটাল হচ্ছে 63, অর্থাৎ 63 ইউনিট সমান সমান 778। 1 সমান সমান কত? 6। 1 সমান সমান 6। এবার এদের অনুপাত কি কি চলে আসছে, এই যে। এবার শেষে কি বলেছে? শেষে যা বলবে তার সাথে গুণ করে দাও 6। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 25 পয়সার অনুপাত কত? 28 হয়ে গেছে, তাহলে 28 ইন্টু 6। 6 8 48, 4 6 2 12, 4 16, 168টি। সি নম্বর অ্যান্সার। বোঝাতে পারলাম? 9 নম্বর, এটা একটা জিকে টাইপের দিয়েছে। বলেছে, এবিসি একটি সরল রেখা হলে কোন এবিসির মান কত? যারা পড়াশোনা করে তারা তো দেখেই বলবে এটা এই উত্তর। এবিসি একটা কি? সরল রেখা। কোন এবিসির মান কত? একটা সরল রেখার মান কত? 180 ডিগ্রি। এটাই আনসার। কোন এবিসির মান হচ্ছে 180 ডিগ্রি। এই কোণের মান কত? 180 ডিগ্রি। 9 নম্বর গেল, এর আগেরটা। এবার 13 আর 14। 13 নম্বর, $15,612। 15,612 প্লাস 154। এটাও সিম্পল ম্যাথ, এতক্ষণে আশা করি তোমাদের হয়ে গেছে।
225 হচ্ছে 15 বর্গ, 225 15 বর্গ, তাহলে রুট উঠে যাবে, 15 বাইরে চলে আসবে, সেই 15 এর সাথে যোগ হবে 169, তাহলে রুট ওভার 169 অর্থাৎ 13 বর্গ, 13 বাইরে চলে আসলো, বর্গমূল বাইরে নিয়ে আসলাম, এই 13 এর সাথে যোগ হবে, 13 যোগ হলে 15,625, যেটা হচ্ছে 125 এর বর্গ। কার বর্গ? 125, 125 এর বর্গ হচ্ছে এই যেটা 15,625, অর্থাৎ 125কে 2 বার গুণ করলে এটা হবে। আর রুট ওভার 15,625 এর বর্গমূল হচ্ছে 125, 125 অ্যান্সার। এবার যদি বুঝতে না পারো তাহলে এটা ভাগ প্রক্রিয়ায় করবে। $15,612 ছিল, 13 যোগ হয়েছে 15,625, আর নাহলে লসাগু করে বের করবে। ঠিক আছে, লসাগু করে বের করবে। ভাগ প্রক্রিয়া অনেকের অসুবিধা হয়, অনেকের বুঝে উঠতে পারে না, তাহলে লসাগু আকারে বের করে নিবে। 15,600 15,625 লসাগু আকারে বের করবে না বুঝতে পারলে। নেক্সট অঙ্ক সরল অঙ্ক বলেছে। সরল অঙ্কতেও কিছুই নেই, জাস্ট খালি অঙ্কটা টুকলেও ভালো হয়। বেস্ট হয় কি জানো, যদি ডিজিটাল বোর্ড থাকে তাহলে দেখানো যায়। এটা তো ডিজিটাল বোর্ড না, দেখাতে পারি না। 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 3 এরকম আছে, তাই না? তারপরে কি আছে উপরে? ভাগ 11/4, 11/4। এটা কি করব? উল্টে দিব। 3 একে 3 আর একে 4, 4 এখানে থাকলো, 3 এখানে থাকলো, এটা উঠে গেল। এই 3 কে এখানে নেব উল্টে উপরে, এখানে 3 নিলাম, এখানে 4 থাকলো, 4 একে 4, 3 এ 7, 7 থাকলো উপরে, নিচে থাকলো 4, উঠে গেল এটা। এই 4 উপরে চলে গেল, 7 থাকলো নিচে, তাহলে 7 একে 7, 4 11/7, 11/7 ভাগ 11 কোথায় একটু গন্ডগোল হলো মনে হচ্ছে, এইখানেই তো 7 হবে, সরি 11/7, আর এখানেও 11/7 পেলাম, 11/7। তাহলে এটাকে উল্টে দাও, তাহলে 11/7 ইন্টু 7/11 কাটলে কত হবে? 1 হবে, 1 অ্যান্সার। 20 নম্বর 21 নম্বর। 20 নম্বরে বলেছে একটি সংখ্যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে একটি সংখ্যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1, এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3টে শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে একটি সংখ্যাকে, সরি বলেছে একটি সংখ্যাকে, ধরে নিলাম x সংখ্যাকে আমি 4 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাতে ভাগ করলে কত পাওয়া গেল? পাওয়া গেল 7.0061, এইটা পাওয়া গেল। একটি সংখ্যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা x সমান কি লিখতে পারি? এটা গুণ এটা, তাই না? x সমান 7.0061 ইন্টু 1000, দশমিক তুলে দাও, 4টা শূন্য হবে, 3টে শূন্য কেটে দিলাম, কি পেলাম? গুণ করলে এটাই পাবো, জাস্ট খালি 1 ঘর পর দশমিক, 7006.1 হলো। 700, দুটো শূন্য, কত নম্বর? বি নম্বর। এবার হচ্ছে 21, বলেছে 2.23 উপরে বার, 2.23 উপরে বার প্লাস 2.31 উপরে বার মাইনাস 3.42 উপরে বার, এর মান কত? এর মান বের করতে গেলে এই দুইগুলো যোগ করবে, এক পাশে নিয়ে আসো, এটা আর এটা,
2 2 যোগ করে দিলাম 4 হলো, কিন্তু 4 থেকে 3 বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ আছে 3, তাহলে বিয়োগ করলে কত থাকে? 1 থাকে, তাই না? 1 লিখলাম। 1 লিখে এবার কাজ কি? এবার হচ্ছে 1 লিখে কাজ হচ্ছে এই জায়গাটা প্লাস চিহ্ন দিলাম। 1 প্লাস 23 উপরে যে বার আছে সেই বার উঠিয়ে দিলে দুটো সংখ্যার জন্য দুটো 9 নিব আমি। তার পাশে কোনো সংখ্যা নেই, এর পাশে দশমিকের আগে সংখ্যা থাকলে আমি একটা শূন্য নিতাম সেই সংখ্যার জন্য, কিন্তু নেই। তাহলে আমি পাচ্ছি কি 23/99 প্লাস এই জায়গাটা কি পাচ্ছি 31/99 মাইনাস 42/99 বার তুলে দিয়ে বলতে পারলাম। তাহলে এই টোটাল লসাও কত? 99। আর এগুলোর যোগফল কত? এই দুটোর যোগফল হচ্ছে 54, তাই না? যোগফল 23 আর 31 54, 54 মাইনাস 42 বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে পাচ্ছি 2199 এটা পাচ্ছি। তার আগে একটা 1 আছে, তাহলে 1 প্লাস 12/99। তাহলে কি লিখতে পারি? এই যে এই 99 এর জন্য 99 কেন নিয়েছিলাম? দুটো বার ছিল বলে 99। তাহলে আমি 99 সরিয়ে দিয়ে 12-র উপরে বার লিখতে পারি। তাহলে 1.12-র উপরে কি লিখবো? বার লিখে দাও। 12-র উপরে বার দিয়ে দিলাম। আর 12-র উপর থেকে বার সরিয়ে দিলে 99 লিখতে হয়, সেটাই লিখেছিলাম, কিন্তু 99 তুলে দিয়ে বার দিয়ে দিয়েছি জাস্ট। বোঝা গেল? নেক্সট অঙ্ক 27 নম্বর 28 নম্বর। 27 নম্বরে বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসের অনুপাত 2:3 আর 3:4। আয়তনের অনুপাত দিয়েছে কত? 2:3, অর্থাৎ প্রথমটার আয়তন 2, দ্বিতীয়টার আয়তন 3, এবং প্রথমটার ব্যাস বলেছে 3, তাহলে এর ব্যাসার্ধ 3/2, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। এবং দ্বিতীয়টার ব্যাস বলেছে 4, 2 দিয়ে ভাগ করলে তার ব্যাসার্ধ 2। এবার সূত্রে ফেলতে হবে চোঙ। এটা হচ্ছে চোঙ। চোঙের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ। তাহলে একে R1H1 R2H2 নিয়ে নিলাম। ঠিক আছে, অনুপাত কত এদের আয়তনের? 2/3। তাহলে এদের উচ্চতার অনুপাত বের করতে বলেছে অঙ্কে, করে দেখো। পাই পাই কেটে দিলাম। তাহলে R1 এর মান কত? এটা, তাহলে 3/2 হোল স্কোয়ার ইন্টু H1। R2-র মান কত? 2, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু H2 ইকুয়াল 2/3। তাহলে এটাকে ভাঙলে পাবো কত? 9/4 ইন্টু H1 বাই 4 ইন্টু H2 ইকুয়াল 2/3। তাহলে নিচে এটা গুণ হয়ে যাবে। তাহলে 9/16 উপরে H1 নিচে H2 ইকুয়াল 2/3। তাহলে 3 9 27 H1 32 H2। তাহলে H1 এর মান 32 আর H2-র মান 27। ঠিক আছে, তাহলে 32:27 হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কতে বলেছে যে দুটি সংখ্যার গুণফল 1.5, একটি সংখ্যা 0.0064 হলে অপরটি কত? তাহলে আমাদের কাজ কি? দুটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে 64 নিয়ে নিলাম, আর এরপরে 4টে শূন্য, তাহলে এরপরে আমরা 3টে শূন্য নিয়ে নিচ্ছি। একটা শূন্য এর জন্য নিচে ছিল, বাদ দিয়ে দিলাম, আর এর একটা শূন্য করে বাদ দিয়ে দিলাম একবারে। ঠিক আছে, 4 16 64, 4 250-তে 1000, 8 2 16, 125 কেটে গেল। তাহলে 125-এর সাথে 15 গুণ 5, 125 625, 1875। 1875-কে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 2 16, 3 8 24, 4 8 32, নামলো 3 দশমিক, 4 7 28, না 3 8 24,
নামলো 6, ভাগ করলে যা হয় 375 হবে এই জায়গাটা উত্তর 234.375। নেক্সট অঙ্ক 31, 32। 31 নম্বর, যদি 8 স্টার মার্ক 907 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কত বসবে? 8 স্টার মার্ক 907 11 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? 11 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 11 দ্বারা ভাগের নিয়ম, এক ঘর পর পর এগুলো কি হয়? যোগ হয়। এক ঘর পর পর ওগুলো যোগ, এবং এগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে 8 যোগ 9 যোগ 7 মাইনাস স্টার মার্ক মাইনাস 0 ইকুয়াল 11 দ্বারা ভাগ যায়। এই জায়গাটা আমি 11 শূন্য নিতে পারি, 11 নিতে পারি, 22 নিতে পারি, 33, 44, 55, 66 যেগুলো 11 দ্বারা ভাগ যায়। তাহলে আমি এখানে কত নিব? 0 নিলে হবে কি হবে না সেটা দেখতে হবে, মাইন্ডে সেট আপ করে। 0 নিলে হবে না। এখানে আমি 22 নিচ্ছি, এখানে আমি 22 নিব, তাহলে অঙ্কটা সুবিধা হবে সব থেকে বের করা স্টার মার্কের। এখানে যদি 22 নিয়ে নিই আমি, তাহলে এই জায়গাটা কত লিখবো? 2 লিখবো, তাহলেই তো 22 হয়ে যাবে। দেখো স্টার মার্কের 2, তাহলে এটা যোগ করলে কত হয়? 15, 24 মাইনাস 2 মাইনাস 0 ইকুয়াল 22। তাহলে স্টার মার্কের এই 0 তো বিয়োগ করলে থাকবে না, ওটাই থাকবে মান। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 22 মাইনাস 0 ইকুয়াল টু 22। তাহলে এই 22 এই পাশে আসলে এই 0 ওই পাশে চলে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা কি নিতে পারি? ওই সমান সমানের পরে, সমান সমানের পরে নিতে পারি 0, 11, 22, 33 যেগুলো 11 দ্বারা ভাগ যায়। বোঝাতে পারলাম? তাহলে ইকুয়াল 0 হয়ে গেল। দেখো তাহলে 0 চলে আসলো, 22 নিলাম, 0 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। 0 তো বলেই দিছে আগে, 0 হতে পারে, 22 11 হতে পারে, 22 হতে পারে। এই জায়গাটা একটু ধরে নিলে তাড়াতাড়ি সুবিধা হবে। এবারে 11 ধরে নিলে এই 11 এই পাশে আসবে, বিয়োগফল কত হবে? স্টার মার্কের মান বেশি হয়ে যেতে পারে, যেটা অপশনে থাকবে না, এরকম সমস্যা হতে পারে। ঠিক আছে। 32 নম্বর বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে 63, 138, 228 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। আমাদের কাজ হচ্ছে এই জায়গাটা, এই সংখ্যাটা এখান থেকে বিয়োগ করা, এটা থেকে এটা বিয়োগ করা, এটা থেকে এটা বিয়োগ করা। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি হচ্ছে এই জায়গাটা পাচ্ছি 75। এটা থেকে যদি বিয়োগ করি পাচ্ছি 165, এবং 228 থেকে 138 বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, এইভাবে করলাম। এখানে পাচ্ছি কত? 90। এবার এই মানগুলোর গসাগু বের করলে গসাগুটাই উত্তর। 75 দিয়ে যদি 165 কে ভাগ করি, 165, 75 দোগুণে 150, থাকছে কত? 15। দেখো গসাগু 15 বেরিয়ে গেছে। 15 দিয়ে 75 কে ভাগ যায়, এবং 15 দিয়ে 90 কেও ভাগ যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কত? 15। বিয়োগ করে গসাগু বের করতে হবে, আর কোনো কাজ না, বিয়োগ করে গসাগু। নেক্সট অঙ্ক 35, 36। 35 নম্বরে একটু আগে আমরা একটা বারের অঙ্ক করেছিলাম, সেম অঙ্ক। 0.3 এর উপরে বার প্লাস 0.2 এর উপরে বার মাইনাস 0.7 এর উপরে বার প্লাস 0.5 এর উপরে বার, এটাকে ব্র্যাকেটে দিয়েছে ক্লোজ করে, এবং বাইরে 90। তাহলে আমাদের কাজ কি? বার উঠিয়ে 3-এর নিচে 9 একটার উপরে আছে, প্লাস 2/9 মাইনাস 7/9 প্লাস 5/9। এটার কাজ আগে করতে হবে, তারপরে 90। তাহলে 9 লসাগু, আর উপরে বিয়োগ করলে কত পাচ্ছি? 5, আর এদিকে হচ্ছে 5, 10। তা থাকবে কত? 3/9। 3 2 5, আর 5 10, এর এটা বিয়োগ আছে 7। বিয়োগ করলে 10 থেকে 7 বিয়োগ করলে 3 থাকে, অর্থাৎ 3/9 ইন্টু 90, 9 10 90, অর্থাৎ 30 উত্তর। কত উত্তর? 30। নেক্সট অঙ্ক 36। অঙ্কটাও ইম্পর্টেন্ট। বলেছে 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যায়
একক ও শতক স্থানীয় অঙ্কদ্বয়ের যোগফল 11। একক, দশক, শতক, এই একক আর শতকের স্থানীয় অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে কি 11। তাহলে দশক স্থানে যে সংখ্যাটা কি ওটা কত? দশক স্থানের অঙ্কটি কত? অনেকগুলোই হতে পারে। কি কি হতে পারে? 506 ধরে নিতে হবে, জাস্ট 6 5 11 বলেইছে ওটা। ভাগ করো, এটাকে ভাগ যাবে, দেখো 4 11 44, 6 11 66 গেল একটা। আর কত যায়? 803, 5-এর পরে 8 চলে গেলাম না, 605, 605 দেখো 605, 5 11 55 এটাও যাবে এরকম। তারপরে 704, 704ও যাবে, কারণ একক আর দশকের মিলে 11 হচ্ছে। এইভাবে 704 এটা, 902 এটা। দশকের অঙ্ক কত? দশকের অঙ্ক 0। বোঝাতে পারলাম? দশকের অঙ্ক 0, এটাই বলেছে অঙ্কতে। দশকের স্থানে অঙ্কটি হবে 0। 42 থেকে 45। 42 নম্বর, একটি বইয়ের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। ক্রয় মূল্য, ধার্য মূল্য। একটি বইয়ের ধার্য মূল্য, এই ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য 140 টাকা, 40% বেশি। বলেছে বিক্রেতা 12% লাভ রাখতে তিনি শতকরা কত ছাড় দিয়েছেন? 12% লাভ করবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ তাহলে 112 টাকা বিক্রি করতে হবে। তাহলে এর উপরে কত ছাড় দিয়েছে? ধার্য মূল্যের উপরে। তাহলে 140 ছাড় দিবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে ছাড় দিবে। সরি, ধার্য মূল্য 140 টাকা, এর উপরে ছাড় দিবে 140 টাকার উপরে কত ছাড় দিবে? যে তার 12% লাভ হবে। তাহলে 100 টাকার উপরে 12% লাভ, এটা বিক্রয় মূল্য, এটুকু লিখলাম। এর উপরে ছাড় দিবে কত? তাহলে 100 মাইনাস আর বাই 100। এই হচ্ছে সমীকরণ। সমীকরণটা একটু বুঝে নাও। 140 টাকা ধার্য মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, কত পার্সেন্ট ছাড় দিলে 12% লাভ হবে? কিসের উপরে লাভ হবে? ক্রয় মূল্যের উপরে লাভ হবে। তো ক্রয় মূল্য 100 টাকা, তাকে বিক্রি করছি 112, টোটালটা বিক্রয় মূল্য এটা। এর উপরে ছাড় দিয়েছে, তা ছাড় কার উপরে দিবে? 100%-এর উপরে ছাড় দিবে। কত পার্সেন্ট দিলাম? বাদ দিলাম আর পার্সেন্ট বাই 100 লিখে দিলাম। 0 0 0 0 কাটবো না, আগে 100 100 কেটে দিই নিচে। এবার 0 0 কাটি, তাহলে এখানে পাচ্ছি কত? 1400 মাইনাস, বা আরো কাটবে, আরো ছোট করে দিই। 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 7 একে 7, 6 7 42 কেটে গেল। তাহলে 100 মাইনাস আর ইকুয়াল 5 16 80। আর ওই পাশে তাহলে আর সমান সমান কত? 20%। আর সমান সমান 20%। অঙ্কটা ভালো অঙ্ক। 20%। 43 নম্বরের উত্তর সি নম্বরে অ্যান্সার দিয়েছে ইংলিশে। 44 নম্বর বলেছে 150 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টায় বেগে যাওয়ার সময় একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো যার গতিবেগ 6 কিমি পার আওয়ার। ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? কি করতে হবে? একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগ করতে হবে। 60 মাইনাস 60 ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার দিয়ে 150কে ভাগ করতে হবে, বাস। দূরত্ব বাই স্পিড 54, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে। একে মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড করলে কি করি? 5/18 দিয়ে গুণ করি, অর্থাৎ 18 উপরে চলে যাবে, 5 নিচে। ঠিক আছে, 3 6 18, 6 9 54, 3 3 9, 3 18 54, একবারই তো কেটে যেত, কি বারবার কাটছি। অর্থাৎ 3 18 54 কেটে গেল, 3 5 15 কেটে গেল, 5 দুগুণে 10, 10 সেকেন্ড। 10 সেকেন্ড উত্তর। এরপরে 45 বলেছে অসীম ও অমর একত্রে একটি কাজ যত ঘন্টায় করে। অসীম প্লাস অমর একত্রে যত ঘন্টায় করে, ধরে নিলাম x ঘন্টায় করে। অসীমের একা এই কাজটি করতে 16 ঘন্টা বেশি লাগে,
অর্থাৎ দুইজনে মিলে যা করতো তার থেকে 16 ঘন্টা বেশি লাগে কার করতে? অসীমের করতে। এবং অমর সেই কাজ করতে 4 ঘন্টা বেশি নেয়। যদি দুইজনে মিলে x ঘন্টা করে তাহলে 4 ঘন্টা বেশি নেয় কে? অমর। আর অসীম নেয় 16 ঘন্টা। তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করবে? একটা নিয়ম হচ্ছে শর্টকাট, রুট ওভার একত্রে যদি কত ঘন্টায় করে তাহলে বের করতে হবে একত্রে ঘন্টায়। একত্রে ঘন্টায় বের করতে গেলে 16 × 4 রুট ওভারের মধ্যে রাখতে হবে। 4 × 2 অর্থাৎ 8 ঘন্টায়। 8 ঘন্টায় এইটুকু তাড়াতাড়ি বেরোবে। আর যদি না, এটা যদি না বুঝতে পারো তাহলে 8 ঘন্টায় বেরোলো, কত ঘন্টায়? পরে বলেছে যে দিনে, দিনে বের করতে বলেছে, তাই না? দিনে বের করতে গেলে এই জায়গাটা একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। দিনে বের করতে গেলে 24 দিয়ে ভাগ করতে হবে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 24 ঘন্টার দিন হয়, দিন বলতে পুরো দিন। তাহলে সমান সমান 1/3, এত উত্তর। 1/3 উত্তর এত দিনে। বোঝা গেল? আর না হলে এটা যদি বুঝতে না পারো তাহলে এটা করতে হবে। দুইজনে মিলে আমরা কি জানি? x + 60 a × b / a + b করি, তাই না? a × b / a + b সমান সমান কত দিনে করে বলেছিল দুইজনে মিলে? x দিনে। বোঝা গেল? x দিন ধরে নিতে হবে এই জায়গাটা। এটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে x² + 4x + 16x + 64 বাই, উপরে গিয়ে এর সাথে গুণ হবে x এর সাথে, আবার হবে x² + 16x + x² + 4x। এই x গুণ করে দিলাম এর সাথে, সবার সাথে, ঠিক আছে? x² কাটা, 20x + 64, এখানেও হবে 20x + x², 20x কাটা, x² = 64, 8 চলে আসলো, x² = 64, x = 8 হলো, x = 8। এবার বসাতে হবে এই জায়গাটা। 8 + 8 + 16 হয়ে যাবে 24, এখানে হয়ে যাবে 12, তাই না? তাহলে 24 × 12 a × b / a + b, 3 × 12 36, 3 × 8 24, 8 ঘন্টা বেরোলো। তাকে আবার ওই 24 দিয়ে ভাগ করতে হবে, ওটাই আসবে উত্তর। সব থেকে সোজা ওটা। যদি না জানতে পারো, বুঝতে পারো, তাহলে এটা করতে হবে। 49 50 49 তিনজন অংশীদার এ বি ও সি লাভ বা ক্ষতি অনুপাত দিয়েছে, ভাগ করার চুক্তিতে চুক্তিবদ্ধ হলো কত টাকা? 66,000 টাকা। তাহলে বি এর লাভ কত? দশমিকগুলো তুলে দিয়ে একবারে অনুপাতগুলো বের করে নিই। কত কত বেরোবে অনুপাত? পঁচিশ, 6 × 25 = 150, 25 দিয়ে কত দিয়ে যায়? 25 দিয়ে 7 × 25 = 175, আর 25 দিয়ে 9, না না 9, তাহলে এখানে কত বসবে? 9 বসবে। 6:7:9, 25 দিয়ে কেটে দিলাম। তাহলে বি এর অংশ কত? বি 7, আর যোগফল কত? যোগফল হচ্ছে 22 × 66,000, 3 দিয়ে কেটে যায়, 21,000 টাকা। বি কত পাবে? 21,000 টাকা পাবে। 50 নম্বর বলেছে কত সুদের হারে কোন টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? পি টাকা, r%, 8 বছর,
সুদ প্লাস আসল দ্বিগুণ হবে, সুদ আসল মিলে দ্বিগুণ 2p। ঠিক আছে, 2p, এই পি ওই পাশে গেলে শুধু একটা পি পড়ে থাকবে, বিয়োগ করলে একটা পি পড়ে থাকবে, পি কাটা, অর্থাৎ 12.5%। কত পার্সেন্ট? 12.5%। বি নম্বর 58, 59, 58 দুটি সংখ্যার গসাগু 16, দুটি সংখ্যার গসাগু 16, তাদের সমষ্টি 128, কত জোড় সংখ্যা হতে পারে? গসাগু যদি 16 হয়, গসাগু 16, আমরা একটা সংখ্যা এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম, এবার আমরা সংখ্যাগুলো অনুপাত ধরলাম, একটা এক্স ইস টু ওয়াই ধরলাম। গসাগু দিয়ে যদি এদের অনুপাতকে গুণ করি আমরা, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাই, তাই না? এটাই তো নিয়ম। তাহলে 16 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল, যোগফল বলেছে কত? 128, এটাই বলেছে। গসাগুর সাথে অনুপাতগুলো গুণ করলে, ধরে নাও কোনো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং এদের গসাগু 6, তাহলে সংখ্যাগুলো কি কি? তাহলে 3, 6, 18 আর 4, 6, 24, এটাই সংখ্যা, এটাই বলেছি। তাহলে দুটো সংখ্যার যোগফল কত? 128। ক্লিয়ার? দুটো সংখ্যার যোগফল 128। কত জোড় হতে পারে, এই জায়গাটা প্রশ্ন। তাহলে 16 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? কত পাবো? 8 পাবো, তাই না? এক্স প্লাস ওয়াই সমান সমান 8। কত জোড় হতে পারে? তাহলে 8 দুটো যোগ করতে হবে, এমন সংখ্যা নিতে হবে, মৌলিক সংখ্যা, একে অপরকে ভাগ যাবে না, মৌলিক সংখ্যা নিতে হবে। তাহলে একটা যদি 3 নেই এক্স এর মান, আর ওয়াই এর মান যদি 5 নেই, তাহলে 8 হচ্ছে, একে অপরকে ভাগ যাবে না, মৌলিক সংখ্যা। একটা 7 নিব আর একটা 1 নিব, একে অপরের মৌলিক সংখ্যা, এটাও মিলে 8 হয়। কিন্তু 2 + 6 আমরা নিতে পারবো না, কারণ ভাগ যায় এটা। ঠিক আছে, এটা আমরা নিতে পারবো না। 4 + 4 এটাও 8 হয়, নিতে পারবো না। কত জোড়া হলো? 2 জোড়া, একটা এটা একটা এটা, 2টি, 2 জোড়া হবে। এটাই অঙ্ক, বোঝা গেল? বলেছে 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা ও 8 বছরের সরল সুদ 60 টাকা, সরল সুদের বার্ষিক। একটা লাইন ধরে অঙ্ক করতে হবে। 1500 টাকার 4 বছরে r%, কত টাকা সুদ হয়? 30 টাকা সুদ হয়। 0 0 কাটলাম, 15 দুগুণে 30 কাটলাম, তাহলে 4r = 2, ভাগ করলে কত হয়? 0.5%। 4 দিয়ে 2 কে ভাগ করলে 0.5%। 62, 63, 62 নম্বর, কোন পরীক্ষায় মোট ছাত্রের ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 50%, আবার 20% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কত ছাত্র উভয় বিষয়ে পাশ করে? 100 - 50 + 40 - 20, এই একটা। তাহলে 100 মাইনাস এখান থেকে বিয়োগ করলে কত? 90, 90 থেকে 20 বিয়োগ করলে 70, সমান সমান 30%, সমান সমান 30%, এই একটা। আর না হলে রিজনিং টাইপের 20% কি করে? উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়, এদিকেও আছে এদিকেও আছে। এটা 50%, এটা 40%। এই 20 এর থেকে বিয়োগ করলে পাবো 30, 100 থাকবে, এখান থেকে মাইনাস করতে হবে, 30 প্লাস এই 20 নিতে হবে, এবং এখান থেকে বিয়োগ করলে 20, তাহলে কত হলো? 40, 50, 60, 70, তাহলে 100 - 70 = 30%। বোঝা গেল? 63 বলেছে এক ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করে এবং 14 টাকায় 10টি কলা বিক্রি করে, লাভ বা ক্ষতি। এর আগেও শিখিয়েছি, পরের লাইনের যে টাকাটা সেটাকে আগে লিখবে, 14 টাকায় 10টি, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এবং আগের লাইনটাকে টাকার নিচে টাকা লিখবে এবং 12টি কলা ক্রস মাল্টিপ্লাই করবে। ক্রস গুণ করলে আমরা পাচ্ছি কত? 150, আর এখানে গুণ করলে আমরা পাচ্ছি 14, 4 12 48, 168, এখানে পাবো আমরা 168। তাহলে এটা বিক্রি হয়ে গেল, এটা ক্রয় হয়ে গেল। তাহলে লাভ কত হলো? 18 টাকা লাভ হলো। কত টাকায়? 150 টাকার উপরে। 150 টাকার উপরে 18 টাকা লাভ, 100-এ কত? 3 5 15, 3 6 18, 5 দুগুণে 10, 12%। কত পার্সেন্ট? 12%। নেক্সট অঙ্ক 65 আর হচ্ছে
66 নম্বর 65 বলেছে 232 মিটার 232.07 মিটার, এটা সমান সমান কত মিটার আর কত ডেসিমিটার? কিলো, হেক্টো, ডেকা, মিটার, লিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এটাই তো জানি। উপর থেকে নিচে আসলে কি হয়? গুণ চিহ্ন, নিচ থেকে উপরে গেলে ভাগ হবে। বোঝা গেল? তাহলে 232 মিটারকে আমি মিটার রেখে দিচ্ছি, এটা তো মিটারেই আছে। উত্তরে বলেছে কত মিটার আর কত ডেসিমিটার। তো কত মিটার আর কত ডেসিমিটার? 0.07, এটা কিসে ছিল? 0.07, এটা ছিল মিটারে, এটা মিটারে ছিল, একে ডেসিতে আনতে হবে, অর্থাৎ এখানে ছিল, এই যে এখানে মিটারে ছিল, একে ডেসিতে আনতে হবে। তাহলে কি করব? 10 দিয়ে গুণ করবো, এর সাথে এক ঘর পরই 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে যদি গুণ করি 0.07 ইন্টু 10, তাহলে ডেসিতে চলে আসবে। কিন্তু এখানে যে একটা দশমিক আছে, তার জন্য একটা 1 দুটো শূন্য নিতে হবে। 0.7 0.7 কিসে চলে আসবে? ডেসিমিটারে। 232 মিটার আর হচ্ছে 0.7 ডেসিমিটার। কোনটা আছে? 232 মিটার, 0.7 ডেসিমিটার, সি নম্বর। নেক্সট অঙ্ক 66 বলেছে একটি গোলার্ধের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, একটা গোলার্ধ বলছে গোলকের, এটা গোলকের আর ছিল, পরে এর ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, 2r করলাম, তাহলে এর আয়তনের কি পরিবর্তন হবে? সূত্র জানতে হবে, 4/3 পাই আর কিউব। এটার হচ্ছে এই আয়তন সমান সমান, এটার হচ্ছে 4/3 পাই আর কিউব। টোটালটা কেটে দিলাম, তাহলে আর কিউব সমান সমান এদিকে হয়ে গেল 8r কিউব। কত গুণ হয়ে গেল? 8 গুণ। 80 নম্বর 81 নম্বর 81 নম্বর অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এর আগেও দিয়েছিলাম। 80 নম্বর বলেছে জল বরফে পরিণত হলে 10% আয়তনে বাড়ে। ধরে নিলাম জল প্রথমে 100 ছিল এর আয়তন, পরে জল বরফে হওয়ার পরে 110 হয়ে গেছে আয়তন। ক্লিয়ার? তো বলেছে তার আয়তনের কি পরিবর্তন হবে? বরফ গলে জলে পরিণত হলে আবার বরফকে গলতে হবে, বরফ গলে জল হলে আবার 100 হতে হবে তাকে, তাহলে 110 থেকে তাকে 100তে আসতে হবে। তাহলে শতকরা কত আয়তন কমবে এটাই বলেছে। তাহলে 110-এ 10 কমতে হবে, 110-এ 10 কমলে তবে 100তে আসবে ইন্টু 100। 11 দিয়ে 100কে ভাগ করতে হবে, 9-11 99, এত পার্সেন্ট, 9 পূর্ণ 1/11%। 81 নম্বর 81 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে একটি ঘড়ি 20% লাভে বিক্রি হয়, 100 টাকা দাম ছিল, 120 টাকা বিক্রি করবে লাভে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমে যায় আরো, তাহলে লাভ আরো 5%, অর্থাৎ আগে যে 20% লাভ ছিল আরো 5% লাভ হবে, অর্থাৎ 25% লাভ হবে টোটালে, এটাই বলেছে। তাহলে আমি 100 ধরে অঙ্কটা করলে একটু জটিল হবে। আমি x ধরে নিলাম ক্রয় মূল্য, এবং বিক্রি করবে 20% লাভে, তাহলে এটা ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হবে 20% লাভে, অর্থাৎ 120/100 = 6x/5 বিক্রয় মূল্য। এবার বলেছে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমানো হয়, অর্থাৎ x থেকে 100 টাকা কমালাম এবং 6x/5 থেকেও 100 টাকা কমালাম, ঠিক আছে, 100 টাকা কমালাম, তাহলে লাভ আরো 5% বেড়ে যায়। এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তো 5% বেড়ে অর্থাৎ 25% বেড়ে যায়, কিসের উপরে বাড়বে? ক্রয় মূল্যের উপরে বাড়বে। তাহলে এর উপরে আমি 125/100 এটাকে বিক্রয় মূল্য করে দিলাম, সমান সমান এই বিক্রয় মূল্য টাকা। বোঝা গেল? এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য x টাকা 100 টাকা কমালাম, বিক্রয় মূল্য 6x/5 100 টাকা কমালাম, কিন্তু এটা তো বিক্রয় মূল্য। পরের দিকে বলেছে যদি 100 টাকা করে কমানো হয় তাহলে
লাভ আরো 5% বেড়ে যায়, অর্থাৎ 25% হয়ে যায়, তাহলে এই ক্রয় মূল্যের উপরে 125/100 বিক্রয় মূল্য করে দিলাম। তাহলে এটা বিক্রয় মূল্য সমান সমান এই বিক্রয় মূল্য টাকাটা। ক্লিয়ার? 5 25 125, 4 25 100 কেটে গেল। তাহলে এখানে থাকছে কত? 5x মাইনাস 500/4 ইকুয়াল এই জায়গাটা 6x মাইনাস 500/5, আবার বজ্রগুণন হবে 5 5 25x মাইনাস 2500 ইকুয়াল 4 6 24x মাইনাস 2000। এটা এই পাশে আসলে x থাকবে, এটা ওই পাশে গেলে শুধু প্লাস হয়ে যাবে, কিন্তু 2000 মাইনাস হবে, তাহলে থাকবে কত? 500 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 500 টাকা।